সুপ্রিয় দর্শক মন্ডলী, পৃথিবীতে যুদ্ধ নতুন দিকে মোড় নিচ্ছে। একদিকে নেতৃত্ব দিচ্ছে আমেরিকা, অন্যদিকে ইরান। এবার ইরান, ইসরায়েল এবং আমেরিকা নতুন ভাবে যুদ্ধের পায়তারা চালাচ্ছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। গাজায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি চালু করেছে ডোনাল্ড ট্রাম্প। ইরানে হামলা চালাতে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না সৌদি আরব। এবার পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, কেবল ফিলিস্তিনের শান্তির জন্য বোর্ডে যোগ দিয়েছে। ইরান কাউকে ভয় পায় না, বাংকারে লুকিয়ে নেই খামেনি। গাজায় যুদ্ধবিরতি, ইসরায়েল আগ্রাসন অব্যাহত রাখার আরেকটি নতুন কৌশল। কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্র ইউক্রেন দ্বিপাক্ষিক বৈঠক। হামলা হলে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করবে ইরান। এবং সর্বশেষে জানিয়ে দেব ইরানকে ভয়ঙ্কর অস্ত্র দিচ্ছে রাশিয়া, ইসরায়েলের উদ্বেগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধের সর্বোত্তম আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। গাজায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি চালু করেছে ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় নানা বিতর্কিত কর্মকাণ্ডের ভরপুর গাজা উপত্যকা নিয়ে তার নতুন শান্তি পরিকল্পনা বিশ্ব রাজনীতিতে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। 3 মাসে তথাকথিত যুদ্ধবিরতিকে বড় ধরনের সাফল্য হিসেবে ঘোষণা করার পর ট্রাম্প এখন তার পরিকল্পনাকে দ্বিতীয় ধাপে প্রবেশ করেছেন। এই পর্যায়ে মূল হাতিয়ার হিসেবে ট্রাম্প ঘোষণা করেছেন বোর্ড অফিস। তবে রাজনৈতিক বিশ্লেষক জোনাথন কুকের মতে এই বোর্ড আসলে ফিলিস্তিনদের জন্য কোন শান্তি বয়ে আনবে না, উল্টো এটি গাজা থেকে ফিলিস্তিনদের অস্তিত্ব মুছে ফেলে এই অঞ্চলকে একটি বিশাল রিয়েল এস্টেট ব্যবসায়িক কেন্দ্রে পরিণত করার এক সুদূর প্রসারী কৌশল। ট্রাম্পের এই পরিকল্পনাকে অনেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আধুনিক সংস্কার হিসেবে দেখেছেন, যেখানে আন্তর্জাতিক আইনে যে কর্পোরেট মুনাফা বা দখলদারিত্ব মুখ্য হয়ে দাঁড়িয়েছে। অক্টোবর থেকে চলমান সহিংসতা ইসরায়েলি বাহিনীর হাতে 460 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত 100 জন শিশু। গাজা অবশিষ্ট অবকাঠামোর মধ্যে প্রায় 2500 ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। কনকনে শীতের মধ্যে ইসরায়েলি অবরোধের কারণে খাবার, পানি, ঔষধের তীব্র সংকট, অন্তত 8 জন নবজাতকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এমন এক মানবিক বিপর্যয়ের মধ্যে ট্রাম্পের শান্তি বোর্ড গঠনের ঘোষণাটি একটি নির্মম পরিহাস হিসেবে দেখা হচ্ছে। মজার বিষয় হলো, এই শান্তি বোর্ডের সনদে গাজা বা ফিলিস্তিনের ভবিষ্যতের কথা সরাসরি উল্লেখ করা হয়নি, বরং এটিকে বিশ্বজুড়ে বিভিন্ন দ্বন্দ্ব নিরসনে একটি সাহসী নতুন পদ্ধতি হিসেবে প্রচার করা হয়েছে। ইরানে হামলা চালাতে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত। ইরানের বিরুদ্ধে যে কোনো হামলা চালাতে সংযুক্ত আরব আমিরাত তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিবে না বলে ঘোষণা দিয়েছেন। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন, ইরানের বিরুদ্ধে কোন শত্রুতামূলক সামরিক কার্যক্রম নিজেদের আকাশ সীমা, ভূখণ্ড, জলসীমা ব্যবহার করতে না দেওয়ার বিষয়ে সংযুক্ত আরব আমিরাত তাদের অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, এমনকি ইরানের কোন হামলায় লজিস্টিক সহায়তা দেবে না আমিরাত। বর্তমান সংকট মোকাবেলায় সংলাপের পাশাপাশি উত্তেজনা প্রশমন, আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্য এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি সম্মানের সর্বভৌম উপায় বলে জানিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশ। অর্থনৈতিক অসন্তোষ থেকেই গত বছর ডিসেম্বর শেষ দিকে ইসলাম প্রজাতন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ে চলতি বছর 8 জানুয়ারি তা ব্যাপক আকার ধারণ করে। সোমবার যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস নিউজ এজেন্সি ইরানের সম্প্রতি বিক্ষোভে অন্তত 6000 মানুষের প্রাণ হানির তথ্য নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতে সামরিক হস্তক্ষেপ থেকে সরে আসার ইঙ্গিত দিলেও পরে জোর দিয়ে বলেছেন সেটি এখনো একটি বিকল্প। দেশের রাজধানী আবুধাবির কাছে আল ধাফরা বিমান ঘাঁটিতে হাজার হাজার মার্কিন সৈন্য অবস্থান করছেন। উপসাগর অঞ্চল যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনায় একটি আমিরাতের এই ঘাঁটি। পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, কেবল ফিলিস্তিনের শান্তির জন্য বোর্ডে যোগ দিয়েছেন। পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, দেশটির কেবল ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে বোর্ড অফ পিসে যোগ দিয়েছেন। এই কথা বলেছেন পাকিস্তান পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল। তিনি বলেছেন, এই সিদ্ধান্তে ভারত এবং পাকিস্তানের বিরোধী দলগুলো চরমভাবে অস্বস্তিতে পড়েছে। এই খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
রোববার নারওয়ালে এক জনসভা হোসেন ইকবাল বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগ ঘটিত বোর্ড অফ পিস পাকিস্তান অংশগ্রহণ শুধুমাত্র ফিলিস্তিন শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা সীমাবদ্ধ। তবু এই পদক্ষেপ তার রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে গভীর অস্বস্তি তৈরি করেছেন। তিনি বলেন, পাকিস্তান যখনই কোনো অগ্রগতি অর্জন করে, হোক তা আন্তর্জাতিক মুদ্রা তহবিল কর্মসূচি বা অন্য কোনো সাফল্য, তখনই বিরোধী দল পিটিআই এ ভারত নেতিবাচক প্রতিক্রিয়া দেখায়। ইকবাল বলেছেন, যখনই আইএমএফ এর সঙ্গে কোনো সাফল্য কর্মসূচি হয়, তখন পিটিআই ও ভারত অস্থির হয়ে ওঠে। পিটিআই এর ভাষা ভারতের সঙ্গে মিলে যায়, কিন্তু পাকিস্তান এগিয়ে যাবেই। এদিকে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, যিনি গাজার শান্তি পরিকল্পনা বাস্তবায়নের সমর্থন জানাতে বোর্ডটি সনদে স্বাক্ষরের জন্য দাভোসে অবস্থান করেছিলেন, বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে এই উদ্যোগ সমর্থন জানান। ট্রাম্প বৃহস্পতিবার বোর্ড অফ পিস চালু করেন, যার প্রাথমিক লক্ষ্য গাজার যুদ্ধবিরতির জোরদার করা। পাকিস্তান ছিল এই বোর্ডে যোগদানের জন্য আমন্ত্রিত দেশগুলোর একটি। সূত্র ফাস্ট টুডে। ইরান কাউকে ভয় পায় না, বাংকারে লুকিয়ে নেই খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোন বাংকারে লুকিয়ে নেই, বরং তিনি সম্পূর্ণ নিরাপদে আছেন এবং নিয়মিত রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করেছেন। ভারতে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল সাইয়েদ রেজা মুশাইদ মতলব সম্প্রতি এনডিটি একান্ত সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো খামেনিকে নিয়ে উদ্দেশ্যমূলক ভাবে গুজব ছড়াচ্ছে। বর্তমান পরিস্থিতিতে তার জন্য প্রয়োজন নিরাপত্তা নিশ্চিত করা হলেও তিনি কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠক করেছেন। ইরান কোন বিদেশি শক্তিকে ভয় পায় না এবং যে কোনো আগ্রাসন মোকাবেলায় তেহরান এখনো পুরোপুরি প্রস্তুত রয়েছেন। সাক্ষাৎকারে মতলব দাবি করেছেন, ইরানের সম্প্রতি ঘটে যাওয়া সরকার বিরোধী বিক্ষোভের পেছনে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর হাত রয়েছে। তিনি জানান, বিক্ষোভ শুরু থেকে নিরাপত্তা বাহিনী যথেষ্ট ধৈর্য নমনীয়তা দেখিয়েছিলেন, কিন্তু যখন বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলো নাশকতা শুরু করে, সাধারণ মানুষের জানমালের ক্ষতি করতে থাকে, তখন সরকারে কঠোর হতে বাধ্য হন। তার তথ্যমতে সম্প্রতি সহিংসতা ৩,১১৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে ২,৪২৭ জন বেসামরিক নাগরিক, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৬৯০ জন সশস্ত্র সন্ত্রাসী। গাজায় যুদ্ধবিরতি, ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রাখার আরেকটি কৌশল। ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের মানবাধিকার একতরফা পরিচালক গাজায় ফিলিস্তিন বেসামরিক নাগরিকদের অব্যাহত হত্যাকাণ্ড সম্পর্কে সতর্ক করেছেন। ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের মানবাধিকার দপ্তর পরিচালক অজিত সঙ্গে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের অব্যাহত হত্যাকাণ্ড সম্পর্কে সতর্ক করেছেন। বলেছেন, রক্তপাত বন্ধ করতে, মানবাধিকার পরিস্থিতি উন্নতি করতে এবং গাজা পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন প্রয়োজন রয়েছে। গাজা নেটওয়ার্ক পিপলস অর্গানাইজ পরিচালিত আমজাদ আল সোয়া বলেছেন, এই এলাকা মানবিক পরিস্থিতি ক্রমশ জটিল এবং কঠিন হয়ে উঠেছে। কমপক্ষে ১৮০০-৫০০ মানুষকে জরুরিভাবে গাজার বাইরে চিকিৎসার জন্য স্থানান্তর করা প্রয়োজন। ফিলিস্তিনের অধিকার সুরক্ষার জন্য আন্তর্জাতিক কমিশন এর প্রধান সালাহ আব্দেল ওতি ইসরায়েলের হাতে তিনি সাংবাদিকদের শহীদ হওয়ার কথা উল্লেখ করে বলেছেন, তিনি সাংবাদিক শহীদ হওয়া থেকে বোঝা যায় যে যুদ্ধবিরতি চুক্তি বেসামরিক নাগরিকদের জন্য কোনো সুরক্ষা প্রদান করেনি, সরাসরি লক্ষ্যবস্তু আড়াল করা পরিণত হয়েছে। আব্দুল ওতি আর বলেছেন, গাজা বেসামরিক নাগরিক এবং সাংবাদিকদের উপর অব্যাহত লক্ষ্যবস্তু, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং অবকাঠামো ধ্বংস, আন্তর্জাতিক নিরাপত্তার আড়ালে একাধিক উপায়ে পরিচালিত গণহত্যা স্পষ্ট হচ্ছে। কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হচ্ছে যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেন ত্রিপাক্ষিক বৈঠক। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা রাশিয়া ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনায় উদ্যোগ নেওয়া হলেও কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে ত্রিপাক্ষিক বৈঠক। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে টানা 2 দিন আলোচনা হলেও অগ্রগতি নেই ভূখণ্ড ইস্যুতে। রোববার এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন নিউজে তথ্য জানায়, আলোচনায় অংশ নেয় যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেন প্রতিনিধিরা। বৈঠকের আগে ইউক্রেনের প্রধান মধ্যস্থতাকারী রুস্তম উমেরভভ জানান, যুদ্ধ বন্ধে শর্ত পরবর্তী যৌক্তিক ধাপে সরাসরি আলোচনা লক্ষ্য তাদের। 2 দিন আলোচনা হলেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি পক্ষগুলো। মূলত ভূখণ্ডে মালিকানা প্রশ্নে অনার অবস্থান রয়েছে মস্কো এবং কিয়েভ। রাশিয়ার দাবি, ইউক্রেনের পূর্বাঞ্চলে শিল্প এলাকা দনবাস অঞ্চল থাকবে তাদের নিয়ন্ত্রণে, অন্যদিকে কোনো অবস্থানে ভূখণ্ড ছাড়তে রাজি নয় ইউক্রেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনা অংশ নেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা
জেরেড কুশলার এবং বিশেষ দূত স্টিভ উইকফ। সংশ্লিষ্ট জানিয়েছেন আগামী সপ্তাহে দ্বিতীয় দফা বৈঠক হতে পারে, তবে প্রথম দফা আলোচনায় কোনো অগ্রগতি না থাকায় শান্তি উদ্যোগ কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সূত্র ইন্ডিয়া টুডে। হামলা হলে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা ইরানের। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের নতুন করে শুরু হওয়া উত্তেজনা বেড়ে চলেছে। দেশটির সর্বশেষ গণবিক্ষোভের পর থেকেই দুই দেশের শীর্ষ নেতারা কথা বলা লড়াইয়ে মেতে উঠেছেন, যেখানে হুমকি আর পাল্টা হুমকিতে একে অপরের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশটি নৌবাহিনীর রণতরী একটি বিশাল বহর পারস্য উপসাগরের দিকে এগিয়ে যাচ্ছে। ট্রাম্পের এমন ঘোষণা দেওয়ার পর করা প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। গত শুক্রবার দেশটির এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বলেছেন, যে কোনো ধরনের হামলাকে নিজেদের উপর সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখবে ইরান। তেমনটা ঘটলে সবচেয়ে কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরান। এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইরানের উপর হামলা হলে সুযোগ হচ্ছে ইসরায়েল। তিনি এই আশঙ্কার কথা তেহরানের নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন। অন্যদিকে ইরানের যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার সংখ্যায় মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল শুরু করেছে একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থা। কেএলএম, রয়্যাল ডাচ এয়ারলাইন্স, এয়ার ফ্রান্স মধ্যপ্রাচ্যে বিমান চলাচল স্থগিতের ঘোষণা দিয়েছেন। এর ফলে ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবের বিমান চলাচল অব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরানকে ভয়ঙ্কর অস্ত্র দিচ্ছে রাশিয়া, ইসরায়েলে উদ্বেগ বাড়ল। সম্প্রতি ফাঁস একটি গোপন নথিতে ইঙ্গিত দেয় রাশিয়া ইরানকে উচ্চ ক্ষমতা সম্পন্ন যুদ্ধবিমান সামরিক প্রযুক্তি সরবরাহ করছে, যা মধ্যপ্রাচ্যে ভারসাম্য বদলে দিতে পারে এবং ইসরায়েলের জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ সৃষ্টি করবে। নথিটি হ্যাক করে প্রকাশ করেছে হ্যাকার। নথির খসড়া অনুযায়ী রাশিয়ার রোস্টেক কর্পোরেশন এবং সাবকনশাস রেডিও ইলেকট্রনিক্স টেকনোলজি থেকে ইরানকে গ্রাহক কোড 364 হিসেবে উল্লেখ করে প্রায় 6 বিলিয়ন ইউরো মূল্যের চুক্তি করা হয়েছে, যেখানে ইরানের জন্য 48টি আধুনিক ফাইটার জেট কেনার বিষয়ে বন্দোবস্ত আছে, যা 17টি রাশিয়ার কিংবদন্তি ফ্লাঙ্কার পরিবার আধুনিক সংস্কার হিসেবে বর্ণিত। রপ্তানি চুক্তির পাশাপাশি নথিতে উল্লেখ করেছে রাশিয়া শুধু যুদ্ধ বিমান রপ্তানি করবে না, ইরানের ভূখণ্ডে ইতিমধ্যে প্রকৌশল কনসালটেন্ট পার্টির সম্ভাব্য সংযোজন উৎপাদন প্রজেক্টের সহায়তা শুরু করেছে। সূত্রে বলা হচ্ছে 2024 সালের শুরু থেকেই রুশ প্রকৌশলীরা ইরানে অবস্থান করছে এবং ভবিষ্যতে ইরান নিজের মাঠে স্তর কপি অ্যাম্বুলেন্স বা নির্মাণ সক্ষমতা গড়ে তুলতে পারে, যাতে পরবর্তী সময় সংখ্যা বাড়ে 48 থেকে 72টি ফাইটার জেট উৎপাদন সম্ভাবনা তৈরি হবে। সত্যের সময়সীমা হিসেবে উল্লেখ করেছেন 2026 সাল থেকে সব বিমান ধাপে ধাপে ইরানের হাতে পৌঁছাতে পারে। সূত্র আরব নিউজের।